হামে শিশু মৃত্যু থামছে না। সন্তানের মৃত্যুতে বাবা মায়ের কান্নায় ভারিয়ে উঠছে হাসপাতালের আঙ্গিনা। আমাদের সাংবাদিকরা প্রতিনিয়ত নানা রকম খবর আমাদের দিচ্ছেন, সরকার কি করছে, কি করতে পারছে না, কেন এই সংকট তৈরি হলো, কিভাবে সংকট থেকে উত্তরণের পথ, নানা খবর আমরা পাচ্ছি, কিন্তু শিশু মৃত্যু তো থামছে না। আমরা এসব নিয়ে কথা বলছি। আমাদের স্টুডিওতে আছেন অতিথি, আমাদের সঙ্গে আছেন ডক্টর আবু মোহাম্মদ জাকির হোসেন, চেয়ারম্যান, কমিউনিটি ক্লিনিক হেলথ সাপোর্ট ট্রাস্ট বোর্ড। স্যার, কেমন আছেন আপনি? ভালো। আপনি কেমন আছেন? স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার, আপনি তো প্রাইমারি হেলথ কেয়ার নিয়ে কাজ করেছেন, পড়াশোনা করেছেন এপিডেমিওলজি নিয়ে, পিএইচডি করেছেন এপিডেমিওলজি নিয়ে, সরকারের সাথে দীর্ঘদিন কাজ করেছেন, এখনও স্যার কমিউনিটি ক্লিনিক হেলথ সাপোর্ট ট্রাস্টের সঙ্গে আপনি আছেন। স্যার, এই হামের সংকটটাকে আপনি আসলে কিভাবে দেখছেন? এটা আপনার যদি শুরুতে আপনার দৃষ্টিভঙ্গিটা একটু স্যার জেনে নেই। এই ভাইরাস কিন্তু একসময় এই পর্যন্ত 1000 জন সংক্রমিত হলে শিশুদের মধ্যেই হয়, এটা মেইনলি 3 জনের মতো মারা যেত খুব বেশি হলে। এখন কিন্তু 10-12 জন মারা যাচ্ছে। তো এইটা কেন? সংক্রমণ বেশি হলে মৃত্যু বেশি হবে। 1000 যদি 3 জন হয়, 2000-এ 6 জন হবে, কিন্তু এখন 1000-এ 10-12 জন কেন হচ্ছে? এইটা আমাদের একটা ধারণা যে ভাইরাসটা হয়তো পরিবর্তিত হয়েছে কিছুটা, এবং সবসময় ভাইরাস পরিবর্তন করে নিজেকে। সব ভাইরাস নিজেকে পরিবর্তন করে, কোনটা বেশি করে, কোনটা কম করে। মিজলস ভাইরাস সাধারণত কম করে না, কিন্তু এবার মনে হচ্ছে হয়তো কিছুটা পরিবর্তন হয়েছে। এবং এই পর্যন্ত আমি যেটা জানতে পেরেছি যে কিছু কিছু ভাইরাসের যে জিনের মধ্যে যে নিউক্লিওটাইডগুলো থাকে, সেখানে বোধহয় কিছু কিছু জায়গায় পরিবর্তন হয়েছে, কিন্তু আমাদের দেশে এটা এখনও পরীক্ষা করা হয়নি। এটা হলো একটা কারণ, হতে পারে সম্ভাবনা। আরেকটা হলো হাম ভাইরাস কিন্তু সবচেয়ে বেশি সংক্রমণশীল, সবচেয়ে বেশি। আমরা কোভিড নিয়ে আমরা একসময় হাহাকারে পড়ে গিয়েছিলাম, কিন্তু তার চেয়েও বেশি, তার চেয়ে 3 থেকে 6 গুণ বেশি। সংক্রমণ বেশি হলে মৃত্যু বেশি হবে। আর আরেকটা কথা হলো যে কোন শিশুদের মধ্যে মৃত্যু হয় এটা আমরা জানি, যে যাদের মধ্যে পুষ্টির অভাব আছে। পুষ্টির অভাব মানেই হলো রোগ সংক্রমণের বিরুদ্ধে যুদ্ধের ঘাটতি। শরীরের ভিতরে যে প্রতিরোধ শক্তি তৈরি হয়, ওটা নির্ভর করে মেইনলি আমিষ বা প্রোটিনের উপরে। সেটা যদি ঘাটতি থাকে, তাহলে যে অ্যান্টিবডিগুলো তৈরি হয়, সেটা ঠিকমতো তৈরি হয় না। এমন কেউ কেউ ভিটামিন এ কথাও বলেছেন, কিন্তু তার সাথে ভিটামিন ডিও বলতে হবে। কারণ ভিটামিন ডি এটা কিন্তু রোগ প্রতিরোধে এবং রোগের মারাত্মক পরিণতি থেকে কিছুটা রক্ষা দেয়। আর ভিটামিন এও কিছুটা কাজ করে, কিন্তু মূল হলো প্রোটিনের অভাব। এবং দেখবেন যে সমস্ত শিশু মারা যাচ্ছে, এরা কিন্তু প্রায় দরিদ্র শিশু, এবং ওদের মধ্যে আমিষের অভাব আছে। তো ওটাও একটা কারণ বেশি মৃত্যুর। এই দুটো কারণ আমার কাছে মনে হচ্ছে যে আমরা দায়ী করতে পারি বেশি মৃত্যুর জন্য। দারিদ্র আমাদের জন্য একটা বড় বাড়তি মাত্রায় মৃত্যুর পেছনে। দারিদ্র, অপুষ্টি। হ্যাঁ, দারিদ্র হলো সকল সম্ভাবনার রাস্তা খুব বন্ধ করে দেয়। এই ধরনের কিছু হলে আমরা কিছু শব্দের সঙ্গে বেশি শুনতে পাই, আউটব্রেক, অ্যাপিডেমিক বা প্যান্ডেমিক। স্যার, আমাদের দর্শকদের জন্য একটু বুঝিয়ে বলতে, থ্রেশহোল্ড লেভেলটা কি? আউটব্রেক বলতে বোঝা যাচ্ছে যে হঠাৎ করে কোনো জায়গায় কিছু রোগ দেখা যাচ্ছে। আউটব্রেক হঠাৎ করে দেখা যাচ্ছে কতগুলো রোগ যেগুলো ছিল না। আর এপিডেমিক হলো যে হয়তো এটা ছিল, যেটাকে আমরা এন্ডেমিক বলি, স্থানিক রোগ। ওইটা হঠাৎ করে একটা বিশেষ জায়গায় বিশেষ সময়ের মধ্যে অস্বাভাবিক রকমের বেড়ে গেছে। এখন অস্বাভাবিক বলতে কি বোঝায়? জৈব পরিসংখ্যানের ভাষায় অস্বাভাবিক হলো শতকরা 5 ভাগের বেশি যদি হয়, সেটা আমরা অস্বাভাবিক বলতে পারি। কারণ 5 ভাগের মধ্যে যদি হয়, তাহলে এটা হয়তো কোনো কারণে বেড়ে গেছে, ওটা অস্বাভাবিক কিছু না। আর প্যান্ডেমিকটা হলো যখন একটা এপিডেমিক বা মহামারী দেশের যে ভৌগোলিক সীমারেখা আছে, এটা পার হয়ে অন্য কোনো দেশে চলে যায়। তাহলে স্যার, এখন যে হাম চলছে, এটাকে আমরা কি এপিডেমিক বলতে পারি? এটা নিয়ে অনেক প্রশ্ন অনেক জায়গায় হয়েছে। রোগতত্ত্বের ভাষায় বলা যায়।
এপিডেমিক। কারণ এটা তো আমরা আশা করি নাই যে এরকমভাবে হার্ম হবে। আমরা কখনো গত কয়েক বছর এটা তো হয় নাই। তাহলে এটা সেই হিসাবে এপিডেমিক। কিন্তু এপিডেমিক শব্দটা শুনলে মানুষ যেরকম ভয় পেয়ে যায়, এটা আসলে এপিডেমিক শব্দটা মহামারী। এই মহামারী মানে বিরাট কিছু একটা। মহামারী বলে আমরা ওই যে আগেকার দিনে ওলা ওঠা বা কলেরায় গ্রামের পর গ্রাম সাফ হয়ে যাচ্ছে এরকম আমরা মনে করি, বা লেপ্রোসিতে বা এরকম কিছু একটা হয়ে গেছে, ছড়াই যাচ্ছে। তো ওই রকম ভয় পেয়ে যাই আমরা। তো এটাকে আমাকে চিন্তা করতে হবে যে ঠিক আছে, মহামারীর রোগতত্ত্বের হিসাবে এটা মহামারী, কিন্তু যদি আমার সামর্থ্য থাকে এটাকে নিয়ন্ত্রণ করার, প্রতিরোধ করার, সেটাকে আমাকে বিচারে নিতে হবে। যদি আমি পারি এটাকে প্রতিরোধ করার মতো আমার কাছে অস্ত্র আছে, তাহলে কিন্তু আমি এটাকে ঠিক ওই হিসাবে আমি এটাকে মহামারী বলবো না। বাট রোগতাত্ত্বিক হিসাবে এটা মহামারী, রোগতাত্ত্বিক সঙ্গেই মহামারী। স্যার আপনি বললেন যেটা কন্টেনমেন্ট করার সুযোগ যদি থাকে তাহলে এটা কন্টেনমেন্ট করতে হবে। আমাদের তো সুযোগ আছে, এখনও তো এটা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়নি, নিয়ন্ত্রণের মধ্যে আছে। তো স্যার এইটা আমাদের এই যে আমাদের এত কমিউনিটি ক্লিনিক, ইপিআই আউটরিচ, আপনি স্যার ছিলেন কমিউনিটি ক্লিনিক, প্রাইমারি হেলথ কেয়ারে, ফিল্ড ওয়ার্কার আউটরিচ, এত সব থাকা সত্ত্বেও এটা যেটা এক ধরনের ব্লেম গেম খেলা হচ্ছে, যে এই সরকার বলছে যে অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার কারণে এটা হয়েছে। এটা কি আসলেই 1-2 বছরের সরকারের ব্যর্থতার কারণেই এত বড় মহামারী দেখা দিল, নাকি এটা আসলে একটা দীর্ঘ একটা অবহেলা বা কিছু একটার ফল? এটা হলো কি, তুষের তলায় যখন ওই যে সিন্ডার বলে না, যে আগুন জ্বলছে উপরে ছাই, বোঝা যায় না। আমি যখন পরিচালক হলাম 1993 সালে, এই 93 সাল থেকে আমি জানি যে স্বাস্থ্য সহকারী যারা আছে তাদের অনেকগুলো চাহিদা ছিল। তাদেরকে টেকনিক্যাল গ্রেড দেওয়া, তাদেরকে ট্রেনিং দিয়ে প্রয়োজন হলে টেকনিক্যাল গ্রেডে সামঞ্জস্যপূর্ণ করে তোলা। তারা যে হেঁটে হেঁটে বা রিক্সায় করে বা সাইকেলে করে বা নৌকা করে যে সেবাগুলো, টিকাগুলো দিতে যায় বা অন্যান্য সেবা দিতে যায়, ওই যে ব্যয়টা, সেই ব্যয়টা বহন করা, ট্রাভেল মানে অ্যালাউন্স যেটা আছে, ভাতা, ওইটা দেয়া, এবং তাদের যে প্রমোশনের যে রাস্তাটা আরও সুচারু করা, এগুলো ছিল। কিন্তু তাদের বেতন কিন্তু 16 গ্রেডে, মানে ড্রাইভারের সমানের বেতন, এবং এদের মধ্যে সবাই কিন্তু এখন গ্র্যাজুয়েট বা মাস্টার ডিগ্রি হোল্ডার। আমার সিসিবিও কিন্তু ওই রকম। আপনি আরেকটা জিনিস দেখেন যে প্রাইমারি শিক্ষক যারা আছেন তাদের কিন্তু আমরা অলরেডি 16 থেকে 11তে নিয়ে গেছি, বা 14 থেকে 11তে নিয়ে গেছি। একই ব্যাকগ্রাউন্ডে ওদেরও চাকরি হয়েছে, মানে একই আপনার যোগ্যতার আলোকে, কিন্তু তারা কিন্তু ওখানে এখনও পড়ে আছে। এবং প্রাইমারি স্কুল টিচাররা আমি তাদের প্রতি সম্মান রেখে বলছি, আমি একজন শিক্ষক ছিলাম, আমার নানা দাদা, আমার আব্বার দাদা, তারাও শিক্ষক ছিলেন। তো তারা কিন্তু এক জায়গায় বসে শিক্ষা দেন, খুব একটা তারা এদিক ওদিক যেত না। কিন্তু আমার স্বাস্থ্য সহকারী, তাকে কিন্তু সে স্কুলে যায়, বাড়িতে যায়, ওই যে আউটরিচ সাইট বললেন, এই আউটরিচ সাইটে যায়, অনেক সময় কমিউনিটি ক্লিনিকও তারা আসে, হেলথ অ্যাসিস্ট্যান্টের কথা বলছে, স্বাস্থ্য সহকারী। তো এত পরিশ্রম করা, কিন্তু তাদেরকে সে অনুযায়ী মূল্যায়ন করা হয়নি। তখন থেকে আমি চেষ্টা করেছি, কিন্তু আমিও পারিনি। এই যে যখন অন্তর্বর্তীকালীন সরকার আসলো, তখন অনেক দাবি দাওয়া পেশ করে, পেয়েও গেছে। তো এরাও কিন্তু তখন ঠিক দাবি দাওয়া পেশ করে, মানে সেইভাবে হই হুল্লোড় করে দাবি দাওয়া পেশ করেনি, কিন্তু তারা তাদের চ্যানেলের মাধ্যমে তাদের যে কষ্টগুলো সেগুলো এবং তাদের যে চাহিদাগুলো সেগুলো পেশ করেছে, কেউ পাত্তা দেয়নি। যার ফলে তারা কিন্তু একটু টিকার কাজে অনীহা দেখিয়েছে। কারণ নিজের পকেট থেকে, বেতনের টাকা থেকে খরচ করে আপনার নৌকা ভাড়া দেবে, রিক্সা ভাড়া দেবে, এবং এত ভারী ভারী যে টিকার যে বাক্সগুলো, এগুলো নিয়ে যাবে, তো এটা তো আর সহজ ব্যাপার না। তো সেটা তো কি অ্যাপ্রিসিয়েট করে নাই, যে জন্য তারা একটু ঢিলা দিয়েছিল। যে জন্য আপনার 2024 সালে আপনার এই হামিদ টিকার কথা বলবো আমি, প্রায় 96 ভাগ ছিল প্রথমটা, MR1 যেটা। MR2 তো একটু কমে গেছে, কিন্তু অনেক ভালো ছিল, 92 ভাগও ছিল বোধ হয়। তারপর ধাম করে এসে এটা কেউ বলছে 57, কেউ বলছে 59 নেমে গেছে। এটা ওই কারণে
তারা কিন্তু তখন আর মন লাগিয়ে তারা কাজ করেনি কিছুদিন। তো হামরেজ টিকা না দিলে যে এই অবস্থা হবে এটা অবশ্য যারা রোগতত্ত্ববিদ তারাই হয়তো জানেন যে হামের টিকা যদি কার্যকরী করতে হয়, হাম রোগ প্রতিরোধ করতে গেলে যে হার্ড ইমিউনিটির কথা আছে, কত মানুষকে টিকা দিলে পরে আর এই রোগটা হবে না, হার্ড ইমিউনিটি হবে। এটা হলো যেহেতু এটা সবচেয়ে বেশি সংক্রমণশীল একটা হিসাব আছে, তো সেই হিসাবে এটাকে 95% শিশুকে কিন্তু টিকা দিতে হবে, না দিলে কিন্তু তাহলে হার্ড ইমিউনিটি হবে না, এটা ছড়াবে। তো এটা কিন্তু আসলে মূল কারণ যে ভিতরে এই জিনিসটা ঘটেছে। আর টিকার প্রাপ্তিও একটু কমে গিয়েছিল ফিল্ডে। টিকা এসেছিল যখন ওপির মাধ্যমে কিন্তু এই টিকাগুলো আসতো। তো ওপি বন্ধ হয়ে গেল জুন 24-এ। তারপরে ওয়াহিদুদ্দিন মাহমুদ সাহেব তখন পরিকল্পনার উপদেষ্টা, উনি চাইলেন যে ওপি আর চলবে না, এখন প্রকল্প করতে হবে। তো ওপিও বন্ধ করিয়ে দিয়েছেন উনি, আর প্রকল্প উনি চালু করে দিয়ে যেতে পারেননি, যেই জন্য উন্নয়ন খাত বন্ধ, না প্রকল্প আছে না ওপি আছে। আর এই টাকাটা পুরোটা সরকার দেয়, হামের টিকাটা, এরকম 4টা টিকা আছে, 4টা টিকা তার মধ্যে হামে একটা সরকার দেয় পুরোপুরি। তো সরকার দিতে পারেনি, পরে এটা পরিচালন ব্যয় যেটাকে রাজস্ব খাত বলা হতো, ওখান থেকে পরে দেওয়া হয়েছে, কিন্তু এর মধ্যে দেরি হয়ে গেছে। আর যেহেতু ওপি নাই, লাইন ডাইরেক্টরও নাই, আগে লাইন ডাইরেক্টর এটাকে হ্যান্ডেল করতেন, উনি এটা ব্যবস্থাপনা করতেন এই অর্থটার। যেহেতু উনি নাই, এই টাকাটা দেওয়া হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক প্রশাসনকে। তো তিনিও এই যে 400-500-600 কোটি টাকার ব্যাপার, উনি কখনো এটা ব্যবস্থাপনা করেননি। তো উনিও একটু সাবধানে খরচ করছেন, মানে এইটা খরচের দিকে এগিয়েছেন, কারণ এটা সরাসরি ইউনিসেফকে দিতে হয়, প্রসেসের মাধ্যমে, বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে দিতে হয়। কিন্তু উনি তো এত টাকা কখনো হ্যান্ডেল করেননি, আর ওনার পেনশন কাছাকাছি, তো মানে রিটায়ারমেন্ট কাছাকাছি, তো উনি একটু সাবধানে যাচ্ছিলেন। এই কারণগুলোর জন্য কিন্তু টিকার ঘাটতি আছে। কিন্তু হামির টিকার ঘাটতি হয়নি, কারণ হামির টিকার জন্য কিন্তু অলরেডি ক্যাম্পেইন করার জন্য টিকা ছিল, ঢাকায় টিকা ছিল ক্যাম্পেইন করার জন্য হামের, কিন্তু সেটা এই যে জেলায় নিয়ে যাবে, জেলা থেকে উপজেলায় নিয়ে যাবে, উপজেলা থেকে ভ্যাকসিন ড্রপিং সাইটে নিয়ে যাবে, ড্রপিং সাইট থেকে যে স্বাস্থ্য সহকারের টিকা কেন্দ্রে নিয়ে যাবে, ওইটা হয়নি, ওটা টাকা ছিল না। খুব দুঃখ লাগে স্যার এই কথাগুলো যখন আমরা শুনি যে এইটুকু অবহেলার জন্য আজকে আমরা 300 শিশু, সরকারি হিসাব অনুযায়ী 3 শতাধিক শিশুকে আমরা হারিয়েছি। কারণ এই বাবা মাগুলো তো আর জানেন না যে এই দরকষাকষিটা কাদের মধ্যে হয়েছে, কাদের এই ধাক্কাধাক্কির জন্য সরকারি কর্মকর্তা হোক বা মন্ত্রী হোক, কাদের হিসাব নিকাশের জন্য বাবা মায়েরা সন্তান হারালেন। স্যার আপনি যেহেতু ওপির কথা বললেনই, এই বিষয়টা আমরা জানতাম যে 1998 সালের আগে প্রজেক্ট বেসড ইমপ্লিমেন্টেশনটা ছিল, তখন ওপি আসলো, অপারেশনাল প্ল্যানটা আসলো। আবার ওপিরও কিছু ক্রিটিসিজমও ছিল, এটাও সত্য স্যার, যে ওপির ক্ষেত্রেও কিছু ছিল, যে ভ্যাকসিন লজিস্টিক, কোল্ড চেইন, ম্যান পাওয়ার, ফিল্ড আউটরিচের ক্ষেত্রে ওপিকে নিয়েও কিছু ক্রিটিসিজম ছিল। তো আবার ওপি চলেও গেছে। এই যে আমরা পলিসি একটা করি, এটা আসে আবার এটা চলে যায়, আমরা সেটেল করতে পারছি না কোনো একটা পলিসি, এগুলোও কি আমাদের স্বাস্থ্য ব্যবস্থাকে ভঙ্গুর করে তুলছে? ওপির ব্যাপারটা আমি আপনাকে খুব একটু শর্টে বলি। যখন প্রকল্প ছিল, আমি ছিলাম ওই সময় পরিচালক প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা ও রোগ নিয়ন্ত্রণ, তখন রোগ নিয়ন্ত্রণের আলাদা কোনো দপ্তর ছিল না। কিন্তু আমি পরিচালক হওয়ার পরে দেখলাম এআরআইয়ের জন্য আলাদা প্রকল্প, সিডিডির জন্য আলাদা প্রকল্প, এমসিএসির জন্য আলাদা প্রকল্প, পুষ্টির জন্য আলাদা প্রকল্প, এবং এক একটা অফিস, এক একটা প্রকল্প পরিচালক তার অফিস নিয়ে আছেন, অন্যান্য কর্মচারী আছে, সাজ সরঞ্জাম আছে। তো একটা সমন্বয়ের অভাব ছিল। তখন আমরা চিন্তা করলাম যে একটা যে ওপি করি, তার যিনি লাইনের পরিচালক উনি এটাকে সমন্বয় করবেন, এবং শুধু সরকারি অবকাঠামো না, ওই লাইনের যে সেবাটা, যেমন প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা, এই সেবা যদি এনজিও দিয়ে থাকে বা প্রাইভেট সেক্টর দিয়ে থাকে বা অন্য যেই দিক না কেন, তাদেরকে সমন্বিতভাবে একটা প্ল্যানের মাধ্যমে এই কাজটা করতে হবে, এবং কোথায় কত টাকা খরচ হচ্ছে, কী কাজ হচ্ছে, কী কাজ হচ্ছে না, এটা একটা হিসাব এক জায়গায় থাকবে। ওই লক্ষ্যেই কিন্তু আসলে এই ওপিটা হয়েছিল। ওপির সমালোচনা কী হয়েছে আমি জানি না, কিন্তু ওপি বন্ধ হলো কোন যুক্তিতে? ওপি কেন বন্ধ হয়েছে আমি জানি না, ওয়াহিদুদ্দিন মাহমুদ সাহেব কেন বন্ধ করেছেন আমি জানি না। এটা তো 23-24 যে অর্থ বছর, ওটা জুন 24 শেষ হলো।
তারপরে জুলাইতে তো তখন একটা আন্দোলন করছে আমাদের দেশের জনগণ। তো ওই সময় তাহলে জুন 24-এর পরে যে নতুন করে একটা প্রকল্প হবে, কি ওপি হবে, মানে উন্নয়ন পরিকল্পনা হবে, সেটা তখন আর নেওয়া হয়নি। অন্তর্বর্তীকালীন সরকার এসে তখন বলল যে খুব সম্ভবত সেপ্টেম্বরে, যে আমরা ওটাকে নবায়ন করব না। তার মানে জুন 24 পরে আর কিন্তু অর্থায়ন হয়নি ওপিতে। নতুন অর্থায়নটা হয়নি। হ্যাঁ, ওপিও হয়নি, ওপি আর অ্যালোই করে নাই, আর অর্থায়নও হয়নি, নতুন প্রকল্পও হয়নি। স্যার, আমরা বাংলাদেশের হেলথ কেয়ারে যদি আপনার কাছে জানতে চাই যে শক্তিশালী করার ক্ষেত্রে আপনি 3টা রিফর্ম আমাদেরকে বলবেন, যে কি 3টা রিফর্ম, শক্তিশালী রিফর্ম আপনি বলতে চান? আমি ওই যে স্বাস্থ্য খাত সংস্কার কমিশন ছিল, আমি ওটার সদস্য ছিলাম, এবং আমরা 12 জন সদস্য ছিলাম। 6 জন আমরা 6টা মৌলিক দিক, স্বাস্থ্য হেলথ সিস্টেমসের 6টা মৌলিক, WHO দেওয়া 6টা মৌলিক দিক আমরা 6 জনই মিলে করেছি। তার মধ্যে আমি করেছি জনস্বাস্থ্য এবং সেবাটা, হাসপাতালের সেবা, ক্লিনিক্যাল সেবা বা রোগ নির্ণয়ের ল্যাবরেটরি সেবা, এগুলো, এবং জনস্বাস্থ্য। তো ওখানে আমরা যে জিনিসটাকে সামনে রেখেছিলাম, এখনও আমি এটাকে ওভাবে চিন্তা করবো, এবং আমার মনে হয় জনগণও ওভাবে চিন্তা করেন। আমাদের সমস্যা কিন্তু 2টা মৌলিক সমস্যা। একটা হলো আমরা যে সেবা দেই, সেবার মান সন্তোষজনক না জনগণের কাছে, তাদেরকে আমরা সন্তুষ্ট করতে পারিনি। আর হলো পরিমাণ আবার 2টা দিক আছে। একটা হলো যে সেবাটা দরকার সেটা পরিপূর্ণতা, সেটা হলো পরিমাণ। আর হলো যত জনসংখ্যার প্রয়োজন, সেটা আরেকটা পরিপূর্ণতার নির্দেশক। তো এইগুলো হলো আমাদের সমস্যা। যতজনকে সেবা দেওয়ার কথা আমরা দিতে পারি না, মানুষ যতটুকু সেবা প্রয়োজন ততটুকু দিতে পারি না, যা দিতে পারি সেটাও কিন্তু মান মানুষকে সন্তুষ্ট করতে পারেনি। এটা মৌলিক কারণ। কিন্তু একটা তো অবশ্যই অর্থ, কিন্তু অর্থ ব্যয় করার যে দক্ষতা, সেটাও আমাদের থাকতে হবে। তো অর্থ ব্যয় করার জন্য আমাদের অগ্রগণ্য দিকগুলো কি? জনবল। আমরা সবাই জানি বাংলাদেশে জনবলের মানে স্বাস্থ্য ক্ষেত্রে জনবলের প্রচণ্ড অভাব আছে। বিভিন্ন ক্যাটাগরির যে শ্রেণী, যে সেবা প্রদানকারী, অভাব আছে। নার্সের অভাব আছে, টেকনিক্যাল যারা আছেন তাদের অভাব আছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটা অনুপাত হলো 1 জন ডাক্তারের জন্য 3 জন নার্স, 5 জন প্যারামেডিক। আমাদের দেশে নার্স আর ডাক্তার মোটামুটি একই রকম, যদিও 3 গুণ হওয়ার কথা নার্সে, কিন্তু সমান 1-1। আর প্যারামেডিক 5 হওয়ার কথা, প্যারামেডিক তো বোধ হয় 0.5। তাহলে প্রথমেই হলো আমাকে তাহলে চিন্তা করতে, আমি যদি এখন যে বর্তমান সরকার বলছেন 1 লক্ষ লোক নেবেন, এটা আমি মনে করি খুবই একটা ভালো উদ্যোগ, খুবই ভালো মানে ভালো চিন্তা থেকে এটা এসছে। তো এটা যদি হয় তাহলে হয়তো আমাদের ওই কিছুটা, যদিও এটা যথেষ্ট না, তারপরেও কিছুটা অনেকখানি এগিয়ে যাবে। তো এইটা হলো জনবল একটা। আর এই যে জনবলের দক্ষতা, যে আরেকটা হলো আমাদের কিন্তু আধুনিক যন্ত্রপাতি কিন্তু নাই রোগ নির্ণয়ের জন্য। আমরা খুবই দুর্বল। আমরা কিন্তু পাকিস্তান, ভারতের চাইতে আমরা পিছিয়ে আছি রোগ নির্ণয়ের ক্ষেত্রে, এবং এই জন্য আমাদের লোকজন চলে যায়। তো এখানে আমাদের আধুনিক যন্ত্রপাতি নেই, আমাদের সেই দক্ষতা নাই। এটা হলো আরেকটা দিক। আরেকটা হলো যে যখন আমি সেবার মানের কথা বলি, যারা সেবা প্রদান করবেন তাদের যে দৃষ্টিভঙ্গিতা, মানুষের প্রতি তাদের যে আচার আচরণ, যে চিন্তা চেতনা, যে ব্যবহার, সেখানে আমাদেরকে উন্নয়নের প্রয়োজন আছে। সেখানে আমাদের চিন্তা করতে হবে যে শুধু আধুনিক রোগ করলে হবে না। এই দেশের জনগণ যে ধরনের, তাদেরকে কোন ধরনের তাদের সাথে ব্যবহার করতে হবে, কীভাবে তাদেরকে অ্যাপ্রোচ করতে হবে, সেটা আমাদেরকে বুঝতে হবে। এবং জনগণকে অবহিতকরণের যে আমাদের যে কার্যক্রম, এটা খুব দুর্বল। জনগণকে কীভাবে অবহিত করতে হবে আমরা জানি না। জনগণের যে চিন্তাকে আমরা পরিবর্তন করব, তাদের জীবনযাপন পদ্ধতি পরিবর্তন করব। রোগ হওয়ার মূল কারণ কিন্তু জীবনযাপন পদ্ধতি। ওই জন্যই ধনীদের রোগ হয় না, কারণ তারা জানে, তারা লেখাপড়া করেছে, শিক্ষিত। ধন আর শিক্ষা কিন্তু কাছাকাছি, একসাথে চলে। তাহলে তারা শিক্ষিত, তারা জানে কীভাবে জীবনযাপন পদ্ধতি স্বাস্থ্যসম্মত হবে। তাদের কিন্তু রোগ হচ্ছে না। রোগ হচ্ছে গরিব মানুষের, যারা শিক্ষাও নাই, অর্থও নাই। তাদেরকে যে আমরা জানাবো, সেই জানানোটা আমাদের প্রক্রিয়াটা আমাদের কেমন খুব ফলপ্রসূ না।
এইটা হলো একটা দিক। স্বাস্থ্যের জন্য এই যে জনবল বললাম, যন্ত্রপাতি বললাম, হাসপাতালের সেবাকে নিচের দিকে নিয়ে যেতে হবে, এগুলো করতে গেলে তো অর্থের প্রয়োজন। তো অর্থ আমাদের দেশে কী পরিমাণে দেওয়া হয়, এই অন্য দেশে বাদ দেন, আমেরিকাতে 17% জিডিপি 17% স্বাস্থ্যের জন্য দেওয়া হয়, কিন্তু আমেরিকা পৃথিবীর সবচেয়ে ভালো 10টা দেশের মধ্যে একটা না। আমাদের এখানে আপনার মলদ্বীপে আর ভুটানে প্রায় 8-9% জিডিপি দেওয়া হয় স্বাস্থ্যের জন্য। পাকিস্তান, ইন্ডিয়াতে, শ্রীলঙ্কাতে প্রায় 2-3% দেওয়া হয়, এমনকি মিয়ানমারেও আমাদের চেয়ে বেশি দেওয়া হয়। আমাদের এখানে দেই কত, আমরা 0.74%, অথচ জিডিপির 5% দেওয়া উচিত আমাদের। তো এটাও বর্তমান সরকার বলেছে আস্তে আস্তে বাড়াবে। তো তার মানে হলো প্রতি বছর অ্যানুয়াল ডেভেলপমেন্ট যেটা হয় এডিপি, বার্ষিক উন্নয়ন পরিকল্পনা, সেখানে আমাদের স্বাস্থ্যের জন্য 15% দিতে হবে এডিপির। তো সেদিকে আমাদের এগিয়ে যেতে হবে। তাহলে এই অর্থায়নটা যদি হয় আর দক্ষভাবে যদি আমরা অর্থটা ব্যবহার করতে পারি, তাহলে যে আমাদের যে সমস্যাগুলো হচ্ছে এগুলো আশা করি কেটে যাবে। আর একটা হলো ঔষধের কথা আমি একটু বলি। আমাদের জনগণের মৌলিক আকর্ষণ হলো বিনামূল্যে ঔষধ। অনেক ওষুধের দরকার নেই আসলে। আমরা যখন প্র্যাকটিস করতাম, দুইটা বা তিনটা ওষুধ আমরা লিখতাম, 2টা বা 1টা টেস্ট ট্রেকিংয়ের জন্য আমরা অ্যাডভাইস করতাম, পরামর্শ দিতাম। তো কিন্তু ঔষধ যার যতটুকু প্রয়োজন সেটা পরিপূর্ণভাবে, বিশেষ করে গরিবের জন্য এটাকে নিশ্চিত করা দরকার। আর একটা কথা আছে যে ওই যে এটা অনেকেই জানেন না, যারা সংশ্লিষ্ট তারাও জানেন না, যে প্রাইভেট হাসপাতালকে, ব্যক্তি খাতের হাসপাতালকে যখন অনুমোদন দেওয়া হয় তখন একটা শর্ত দেওয়া হয় যে 10% আসন, রোগীর জন্য যে সিট রাখা হয়, বেড, শয্যা, এটা 10% একদম বিনামূল্যে দিতে হবে গরিবকে। ওটা কিন্তু একটা শর্ত এই নিবন্ধন নেয়ার, কিন্তু এটা কেউই পালন করে না। এখন আমরা বলছি, এবং এই সরকারও বলছে, যে 20% মানুষকে বিনামূল্যে সব ধরনের সেবা দিতে হবে। আর আরও কিছু ব্যবস্থাপনার ব্যাপার আছে, যে এই সরকার আরেকটা কথা বলেছে যে ফার্মেসির নেটওয়ার্ক হবে একদম টপ থেকে শুরু করে নিচ পর্যন্ত, কিন্তু আমরা তার সাথে সাথে বলছি অ্যাম্বুলেন্সের নেটওয়ার্ক হতে হবে, কারণ অ্যাম্বুলেন্স নিয়ে আমাদের সমস্যা আছে। তারপরে ব্লাড ব্যাঙ্কের নেটওয়ার্ক হতে হবে, কারণ ব্লাড ব্যাঙ্কের ব্লাড নিয়ে আমাদের সমস্যা আছে। অনেকগুলো রোগ কিন্তু ব্লাডের কারণে ছড়ায়। এই যে রক্ত দেওয়া হয়, দূষিত রক্ত দেওয়া হয়, যার জন্য অনেকগুলো রোগ, এবং এই রোগগুলো কিন্তু সারে না, যেমন হেপাটাইটিস, এমনকি আপনার HIV, এইডস, এগুলো। তো এইগুলো আর কি মূলত আমরা আমাদের সংস্কার কমিশনের প্রতিবেদনে আমরা রেকমেন্ড করেছি। আর একটা বড় কথা আমরা বলেছি, এখন যারা স্বাস্থ্য অধিদপ্তরের যারা মহাপরিচালক বা অতিরিক্ত মহাপরিচালক, ওনারা কিন্তু সব ক্লিনিশিয়ান, কিন্তু জনস্বাস্থ্য অন্য জিনিস। এরা আমি জানি না কেন রাজনীতিবিদরাও বোঝে না, সাধারণ মানুষ তো বুঝবেই না, যারা সংশ্লিষ্ট তারাও অনেকে বোঝে না। জনস্বাস্থ্য সম্পূর্ণ আলাদা জিনিস, এবং রোগতত্ত্ব জিনিসটা কি, বা স্বাস্থ্য ব্যবস্থাপনাগুলো কি, যা মানুষকে অবহিতকরণের যে পদ্ধতি, কৌশল, এটা কীরকম, পরিকল্পনা কীভাবে করতে হয়, এই জিনিসগুলো কিন্তু তাদেরকে শেখানো হয় না, এটা জনস্বাস্থ্যে শেখানো হয়। রোগ কীভাবে নিয়ন্ত্রণ করতে হয়, এইভাবে প্রতিরোধ করতে হয়। তো এটার জন্য আমরা বলেছি আলাদা একটা অধিদপ্তর হওয়া দরকার, জনস্বাস্থ্যের অধিদপ্তর। এবং ওখানে আমরা বলেছি আপনার নগর স্বাস্থ্য, যেটা এখন কিন্তু আস্তে আস্তে স্বাস্থ্য মন্ত্রণালয় নিয়ে আসা হচ্ছে, এই নগর স্বাস্থ্যটা আসা উচিত জনস্বাস্থ্যের মধ্যে, পুষ্টিটা আসা উচিত জনস্বাস্থ্যের মধ্যে, পরিবার পরিকল্পনা আসা উচিত জনস্বাস্থ্যের মধ্যে। এগুলোকে যদি সমন্বিত করা যায়, তাহলে একটা হলো ক্লিনিক্যাল সাইড, হাসপাতাল তো বিরাট একটা সমস্যা, বিরাট একটা দুনিয়া, বিরাট একটা পৃথিবী। ওইটা যদি কেউ ভালোভাবে কাজ করতে চায়, তো তাকে অন্য কাজ করার মতো আর সময় বা চিন্তা করার মতো অবস্থা হবে না। তাহলে জনস্বাস্থ্যের জন্য আলাদা দরকার। এই যে রোগগুলোর কথা বললাম, এই রোগগুলো কিন্তু এভাবে বিস্তার লাভ করতো না যদি রোগ সার্ভেলেন্স করা, রোগ নজরদারি ব্যবস্থা যদি খুব শক্তিশালী হতো। এখন বর্তমানে শুধু IDCR এই কাজটা করে ঢাকায় বসে, এর বাইরে কিন্তু কোনো প্রতিষ্ঠান নাই। এটা তো উপজেলা পর্যন্ত হওয়া উচিত জনস্বাস্থ্যের অধীনে। তো এটা না করার ফলে কিন্তু এইগুলো হচ্ছে, এবং হতে থাকবে যতদিন জনস্বাস্থ্য আপনার আলাদা অধিদপ্তর না হবে, আলাদা প্রতিষ্ঠান না হবে, এগুলোকে সবগুলোই সমন্বিত করার জন্য যদি কোনো ব্যবস্থাপনা না থাকে, তাহলে কিন্তু এগুলো সমস্যার সমাধান হবে না। স্যার, আপনাকে আমাদের সঙ্গে এত সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আমরা কথা বলছিলাম জনস্বাস্থ্যবিদ ডক্টর আবু মোহাম্মদ জাকির হোসেনের সঙ্গে। তিনি আমাদেরকে বলছিলেন হামের আসলে সংকটটা একদিনের নয়, দীর্ঘদিন ধরেই স্বাস্থ্য সহকারী যারা মাঠ পর্যায়ে কর্মী আছেন তাদের কিছু অসন্তোষ ছিল, তাদের সেসব দাবি দেওয়া পূরণ করা হয়নি।
খুব সামান্য দাবিদাওয়াই হয়তো ছিল, কিন্তু সেসবের মূল্য দিতে গিয়ে আমাদের শিশুদের জীবন দিতে হয়েছে। আমাদের বাবা মায়েরা তাদের অতি প্রিয় সন্তানদেরকে হারিয়ে হাসপাতালের আঙ্গিনাগুলো হাহাচারিতে ভরিয়ে দিচ্ছেন। আমাদের সরকার নিশ্চয়ই বুঝবেন যে তাদের খুব ছোট ভুলের জন্য আমাদের বাবা মাকে অনেক বড় মূল্য দিতে হয় তাদের প্রিয় সন্তানকে হারিয়ে। আমরা নিশ্চয়ই আশা করব সরকারি ভুলগুলো থেকে শিক্ষা নেবেন। প্রাথমিক স্বাস্থ্য, বিশেষ করে জনস্বাস্থ্যের আমাদের অতিথি যেমনটি বললেন যে এটা ঠিক আসলে সাধারণ চিকিৎসকের ভূমিকার মতো বিষয় নয়। জনস্বাস্থ্য এটি আলাদা বিষয়। জনস্বাস্থ্যের বিষয়টিকে আলাদা গুরুত্ব দিয়ে উপলব্ধি করতে হবে। এখানে স্বাস্থ্য শিক্ষা, স্বাস্থ্য সচেতনতার বিষয় রয়েছে। তিনি আরও বললেন যে হামি শিশু মৃত্যুর সঙ্গে অপুষ্টি জড়িয়ে আছে, শিক্ষা জড়িয়ে আছে, শিক্ষার সঙ্গে অর্থের সঙ্গতি আছে। ফলে আজকে যদি মানুষের শিক্ষা থাকতো তাহলে মানুষের পুষ্টি জ্ঞান থাকতো, পুষ্টি জ্ঞান থাকলে অপুষ্টি কমে আসতো, তাহলে হামের সঙ্গে প্রতিরোধ করার ক্ষমতা মানুষের বেশি থাকতো, শিশুদের বেশি থাকতো, তাহলে মৃত্যুর সংখ্যা হয়তো আর একটু কমে আসতো। সব মিলিয়ে আমরা যদি জনস্বাস্থ্যকে এই জিনিসটা বুঝতে পারি তাহলে জনস্বাস্থ্যের সঙ্গে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। আমরা আশা করি আমাদের সরকার জনস্বাস্থ্য বিষয়টি উপলব্ধি করবেন, জনস্বাস্থ্যের গুরুত্বটি বুঝে জনস্বাস্থ্যের সঙ্গে দক্ষ জনশক্তি দিয়ে জনস্বাস্থ্য বিভাগটি পুনর্গঠন করবেন যেমনটি তিনি বললেন। আপনাদের সবাইকে ডক্টর টিভির সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের পর্বটি এখানে শেষ করছি। সবাইকে ভালো থাকবে। আল্লাহ হাফিজ।